হালকা একটা ঝটকা লাগতেই ঘুমটা হঠাৎ ভেঙে গেল। কোনো স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। বড্ড গরম। এর মধ্যে নিদ্রাদেবী আবার সদয় হবার সম্ভাবনা কম। অগত্যা চোখ কচলে উঠে বসলাম। এইটা কোন জায়গা? বেশ ব্যস্ত কোনো স্টেশন বলেই তো মনে হচ্ছে। এত রাতেও ভিড় মোটামুটি ভালোই। টাইম দেখলাম মোবাইলে, রাত 1:05। গলাটা শুকিয়ে এসেছে। একটু জল পেলে বেশ ভালোই হতো, কিন্তু ব্যাগ থেকে বোতলটা বার করে দেখি তাতে এক বিন্দুও জল অবশিষ্ট নেই। জানলার ঠিক সামনেই পানীয় জলের একটা কল চোখে পড়ল। বোতলটা নিয়ে চটপট নেমে পড়লাম প্ল্যাটফর্মে। মনে হয় কিছুক্ষণ আগেই এই অঞ্চলে বৃষ্টি পড়েছে। গোটা প্ল্যাটফর্ম এখন জবজবে ভিজে, আর একটু হলেই পা হড়কে যাচ্ছিল। সাবধানে তাল সামলে ট্রেন থেকে নামলাম। আকাশ এখনো গাঢ় কালো মেঘে ঢাকা। যে কোনো মুহূর্তে আবার আকাশ ভেঙে বৃষ্টি নামতে পারে। যাই, তাড়াতাড়ি বোতলটা ভরে নিই। ধ্যার, কল থেকে সুতোর মতো জল পড়ছে। সামান্য 2 লিটারের একখানা বোতল ভরতেই যেন পেরিয়ে যাচ্ছে গোটা একটা যুগ। কিন্তু বোতলটা ভরে পেছনে ঘুরতেই মাথায় বজ্রপাত হলো। ট্রেনটা স্টেশন ছেড়ে একটু একটু করে এগোতে শুরু করেছে। এক হাতে কোনো মতে বোতলটা সামলে দৌড় দিলাম ট্রেনের দিকে। তবে বাদ সাধল বৃষ্টি স্নাত প্ল্যাটফর্ম। তাড়াতাড়ি ছুটতে গিয়ে পাটা গেল পিছলে। এতগুলো লোকের সামনে 2-3টে ডিগবাজি খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়লাম। মাথা তুলে দেখি ট্রেনের শেষ বগির লাল আলোটা আমায় ভেঙচি কেটে ক্রমশ রাতের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। এ তো ভারী অতান্তরে পড়া গেল। ট্রেনে আমার সমস্ত লাগেজ পড়ে আছে। কি করি এখন? একবার স্টেশন মাস্টারের সাথে কথা বলে দেখব। উফ, যত সব উটকো আপদগুলো দেখছি আমার কপালে এসেই জোটে। তবে আসল ধাক্কাটা মনে হয় এখনো খাওয়া বাকি ছিল। হাত পা ঝেড়ে উঠে দাঁড়াতেই বাকরুদ্ধ হয়ে গেলাম। এইটা আমি কোথায় দাঁড়িয়ে আছি? কিছুক্ষণ আগেই তো যথেষ্ট লোকজন ছিল। কোথায় গেল তারা সবাই? প্ল্যাটফর্মের এপার থেকে ওপার সম্পূর্ণ জনমানব শূন্য। আমি একাই এখানে ভূতের মতো দাঁড়িয়ে আছি। এতগুলো লোক সব কর্পূরের মতো উবে গেল নাকি? এছাড়াও আমার একটা জিনিস স্পষ্ট মনে আছে। স্টেশনে প্রায় 5-6টা প্ল্যাটফর্ম ছিল। এখন শুধুমাত্র 2টো, একটা আপলাইন আর একটা ডাউন। স্টেশন চত্বরের ঝলমলে টিউবলাইটগুলো উধাও। এখন তার জায়গায় টিমটিম করে জ্বলছে ল্যাম্পপোস্টে টাঙানো কেরোসিনের বাতি। তাতে কাজের কাজ কিছুই তো হচ্ছে না, উল্টে সৃষ্টি হচ্ছে এক অদ্ভুতুরে হলুদ আলো আঁধারি। এক নিমেষে আকাশের মেঘও সরে গিয়েছে। এই আকাশ একদম পরিষ্কার। সেখানে আবার সুন্দর এক ফালি নীল চাঁদও উঠেছে। অমন উজ্জ্বল চাঁদ আমি জীবনে দেখিনি। ঠিক যেন কোনো অদৃশ্য পুরুষ এক বৃহৎ রূপালী ঘরার থেকে পৃথিবীর বুকে জ্যোৎস্নার নির্মল ধারা ঢেলে চলেছে। সেই গলিত জোছনা আকাশ থেকে ঝরে পড়ছে আমার গায়ে। শীতল চাঁদনি ভিজিয়ে দিচ্ছে আমার সর্বাঙ্গ। ধপ করে একটা পাথরের বেঞ্চিতে শরীরটা এলিয়ে দিলাম। কি হলো ব্যাপারটা?
মাটিতে পড়ে গিয়ে মাথায় চোট পেলাম বুঝি? এমন ধারা মতিভ্রম তো হওয়ার কথা নয়। সদ্য ভরা বোতল থেকে জল নিয়ে চোখে মুখে ছেটালাম। না, সব ঠিকই দেখছি। আমার চোখের সামনেই অন্ধকারাচ্ছন্ন 2 নম্বর প্ল্যাটফর্মটা একাকী পড়ে আছে। মোবাইল বের করে আরও একবার সময়টা দেখলাম। 1:05। স্ট্রেঞ্জ, এতক্ষণ ধরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, অথচ সময়টা 1 মিনিটও এগোয়নি। ফোনটাও বিগড়ালো নাকি? নেটওয়ার্ক তো একদমই শূন্য। ওহ, কোন কুক্ষণে যে বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য বেরিয়েছিলাম। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরালাম। কয়েকটা লম্বা টান দিতেই মাথাটা কিঞ্চিত হালকা বোধ হলো। বেঞ্চে মাথা হেলিয়ে নিজের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করলাম। ঠিক তখনই ট্রেনের হর্নে চমক ভাঙল। কেমন অদ্ভুত সেই হর্নের ধ্বনি, ঠিক যেন শীষ দেওয়ার মতো এক তীক্ষ্ণ আওয়াজ। দূরে একটা ইঞ্জিনের আলো দেখতে পাচ্ছি। কাছে আসার পর বুঝতে পারলাম এটা একটা মালগাড়ি, কিন্তু ইঞ্জিনটা কীরকম যেন ডিজেল বা ইলেকট্রিক ইঞ্জিন তো নয়। এইটা তো সেই আদ্যিকালের স্টিম লোকোমোটিভ। এই রুটে যে আজও স্টিম ইঞ্জিন চলে তা তো জানতাম না। একরাশ কুচকুচে কালো ধোঁয়া এবং কয়লার মিহি গুঁড়ো ছড়িয়ে আমাকে পেছনে ফেলে এগিয়ে গেল ইঞ্জিনটা। মিনিট 5 দাঁড়িয়ে আছি। কয়লা বোঝাই করা মালগাড়িটা আবার ঘটাং ঘটাং শব্দ তুলে স্টেশন থেকে বিদায় নিল। না, এইভাবে নিশ্চেষ্ট হয়ে বসে থাকলে চলবে না। একবার স্টেশন মাস্টারের সাথে কথা বলতেই হবে। মনে হচ্ছে সবই অচেনা, যেন কালো চক্রে কোনো গুপ্ত চোরাপথ ধরে আমি এসে পড়েছি 70-80 বছর আগেকার সময়ে। বেঞ্চি ছেড়ে উঠতে যাব, তখনই প্ল্যাটফর্মের অপর প্রান্ত থেকে একটা সবুজ ক্ষীণ আলো চোখে পড়ল। রেলের পোশাক পরা 2জন লোক হাতে সিগন্যাল বাতি দুলিয়ে আমার দিকেই হেঁটে আসছে। একজন বেশ লম্বা ফর্সা, আরেকজন কিছুটা বেঁটে রোগা। আমার কাছে এসে লম্বা লোকটি দরাজ গলায় জিজ্ঞেস করলেন, এত রাতে আপনি একা একা কি করছেন এখানে? কোথায় যাবেন? আমি ট্রেন মিস করেছি। স্টেশন মাস্টারের ঘরটা আমায় একটু দেখিয়ে দেবেন? নমস্কার, আমি এখানকার স্টেশন মাস্টার সমরেশ দত্ত, আর এ হলো এখানকার পয়েন্টসম্যান মনোহর। আজ রাতে শেষ মালগাড়িটা পাস করিয়ে আমরা কোয়ার্টারে ফিরছি। আমিও দুজনকে প্রতি নমস্কার করে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এখানে কি কোনো বৈদ্যুতিক আলো নেই? স্টেশনের ল্যাম্পপোস্টে কেরোসিন বাতি, আর আপনাদের হাতেও দেখছি লণ্ঠন। দুজনে হতভম্বের মতো একবার নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করলো। কি বললেন আগে? বৈদ্যুতিক আলো? বলেন কি বাবু? বৃষ্টি পড়লে আকাশে বিদ্যুৎ চমকায় বলে জানতাম, কিন্তু মেঘের বিদ্যুৎ দিয়ে লণ্ঠন জ্বালানো যায় এমন পাগলের প্রলাপ তো কোসমিনকালেও শুনিনি। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। আপাতত এসব বিলাসিতা বড় বড় শহর পর্যন্ত এসেছে, কিন্তু এসব এঁদো গ্রামাঞ্চলে বৈদ্যুতিক আলো আশা করাটা চরম মূর্খামি বটে। নিজেকে একাধারে পাগল আর মূর্খ বললে কার আর মাথার ঠিক থাকে? আমারও গা পিত্তি জ্বলে উঠল। তবে এই মুহূর্তে আমি পড়েছি মহা ফাঁপড়ে। এমন দুর্যোগে
এই দুজন আমার কাছে আসার একমাত্র কিরণ। এদের চটালে চলবে না, তার চেয়ে বরং আলোর প্রসঙ্গ বাদ দেয়াই শ্রেয়। সমরেশবাবু, জায়গাটার কি নাম? স্টেশন মাস্টার দূরে আঙুল দেখালেন। প্ল্যাটফর্মের এক প্রান্তে লোহার এক ক্ষয়িষ্ণু হলুদ বোর্ড, তাতে ঘষা ঘষা কালো হরপে স্টেশনের নাম লেখা। কেরোসিন বাতি আর জ্যোৎস্নার মিশ্রিত আলোয় অতি কষ্টে পাঠ করলাম নামটা, বকুলডাঙ্গা হল্ট। তা মশাই কোথায় যাওয়া হচ্ছিল শুনি? আরও একটা কি বলছিলেন যেন, ট্রেন মিস করেছেন নাকি? হ্যাঁ, আমি যাচ্ছিলাম হাওড়া আমার বোনের বিয়ে অ্যাটেন্ড করার জন্য। বোতলে জল ভরতে নেমেছিলাম এখানে, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা ছেড়ে দেয়। আমার অনেক লাগেজ ওই ট্রেনেই রয়ে গেছে। দেখুন না, যদি একটু সেগুলো কোনোভাবে উদ্ধার করে দেওয়া যায়। স্টেশন মাস্টার খানিকক্ষণ মাথা নিচু করে কি একটা ভাবলেন। দেখুন, এত রাতে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। কাল সকালে এসে আমি না হয় টরে টক্কার মাধ্যমে হাওড়া স্টেশন মাস্টারকে একখানা টেলিগ্রাম চিঠি পাঠিয়ে দেবো। টেলিগ্রাম? টেলিগ্রাম কেন? আপনাদের এখানে মোবাইল নেই বুঝি? একবার ওনাকে মোবাইলে সব কিছু জানিয়ে দিলেই তো হয়। মোবাইল? সেটা আবার কি? মোবাইল মানে মোবাইল, আরে মোবাইল ফোনের কথা বলছি আমি। দুজনে আবার বেশ কিংকর্তব্য বিমূঢ় হয়ে আমার দিকে তাকালো। মশাই কি নেশা টেশা করেন নাকি? না মানে ধুর তোর, আমাকে দেখে কি আপনাদের নেশাখোর মনে হয় নাকি? একটা সমস্যায় পড়েছি, কোথায় সেটার নিরসন করবেন তা না। বুঝেছি, চিন্তা নেই। আজ রাতটা আপনি আমার ঘরেই কাটিয়ে দিন। ওখানে গ্যাংম্যান হরিয়া আছে, ভারী মজার মানুষ। ভোরের আলো ফুটতে বড় জোর ঘন্টা 3-4 বাকি। এইটুকু সময় দিব্যি হরিয়ার সাথে গল্প করে কাটিয়ে দিন। তারপর সকালে এসে না হয় কিছু একটা ব্যবস্থা করছি। প্ল্যাটফর্মে মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর চোখের সামনের সমস্ত দৃশ্য এক লহমায় পাল্টে গেছে। এই কথাটা আর স্টেশন মাস্টারের কাছে ভাঙলাম না। বৈদ্যুতিক আলো আর মোবাইল ফোনের কথা শুনে এরা আমার মানসিক ভারসাম্য সম্পর্কে ইতিমধ্যেই যথেষ্ট সন্দিহান হয়ে পড়েছে। এরপর এইসব গাল গল্প শুনলে এরা দুজনে মিলে নির্ঘাত আমাকে কোনো রাঁচিগামী ট্রেনে তুলে দেবে। আরে কি হলো মশাই, কি এত আকাশ কুসুম ভাবছেন? আসুন আমার সঙ্গে, রাতটা আমার ঘরেই কাটাবেন। টালি দেওয়া ছিমছাম ছোট একটা ঘর। কোনায় একজন লোক আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে বসে আছে। কুলুঙ্গির ওপর মিটমিট করে জ্বলতে থাকা কুপির আলোয় মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। হরিয়া, ও হরিয়া, बाबू साहब आज रात यही रुकेंगे, इनका ध्यान रखना। চাদর মুড়ি দেওয়া লোকটা ইতিবাচক মাথা নাড়ল। সমরেশবাবু আর মনোহর বিদায় নিলেন। আমিও ঘরের এক পাশে রাখা কাঠের প্যাঁটরার ওপর বেশ গুছিয়ে বসলাম। বাবু কি কোনো ঝামেলায় পড়েছেন? হরিয়ার গলা শুনে বুকটা ছ্যাঁত করে উঠল। এমন কর্কশ স্বর আমি জীবনে কখনো শুনিনি। যেন আস্ত একখানা স্টিম ইঞ্জিন পুরো গলায় পুড়ে রেখেছে। বললেন না তো বাবু, কোনো ঝামেলা হয়েছে কি? খানিক ইতস্তত করে ওকে সমস্ত ঘটনা প্রথম থেকে খুলে বললাম। কিছুক্ষণ চুপ থেকে হরিয়া বলল, আপনি চিন্তা করবেন না, স্টেশন বাবু বহুত কাম কা আদমি আছে, কিছু একটা উপায় জরুর বের করবেন। কথায় কথায় জানলাম হরিয়ার ভিটে বিহারের পূর্ণিয়া জেলায়। পেটের দায়ে 20 বছর পূর্বে এসেছিল এই বঙ্গদেশে। স্ত্রী এবং 3 ছেলে মেয়ে আজও পূর্ণিয়াতেই থাকে। বছরে একবার করে হরিয়া নিজের গ্রামে যায়।
এছাড়া ওর সারাটা বছর কাটে এই ছোট্ট হলটেই। ছোট্ট স্টেশনে স্টাফ খুব কম, গ্যাংম্যানের কাজও যথেষ্ট দায়িত্বপূর্ণ, তাই বেশি কামাই করা চলে না। সমরেশবাবু ঠিকই বলেছিলেন। কণ্ঠস্বর ভয়াবহ হলেও লোকটা কিন্তু সত্যিই ভারী মজার। এতদিনে হিন্দি মেশানো ভাঙাচোরা বাংলা বলতে শিখেও গেছে হরিয়া। আপাত দৃষ্টিতে হরিয়াকে মোটামুটি বিশ্বাসী বলেই মনে হলো। আসল কথাগুলো কি একবার বলে দেখব, তারপর যা থাকে কপালে। আচ্ছা হরিয়া, তোমায় একখানা কথা বলতে চাই, কথা দাও। স্টেশনবাবু বা মনোহর কাউকেই তুমি সে কথা বলবে না? कौन सा बात बाबू? সব কিছু খুলে বললাম। পা পিছলে পড়ে যাওয়ার পর থেকে যা যা ঘটেছে সব। হরিয়া নীরবে পুরোটা শুনল। অন্ধকারে মুখটা পরিষ্কার ঠাহর না হলেও কুপিবাতির ম্লান আলোয় বুঝলাম লোকটা ঠোঁট বেঁকিয়ে অল্প হাসল। ये বকুল ডাঙ্গা হল্ট है বাবু। ইহা এমন আরও বহুত জিনিস দেখতে পাবেন। দেখছেন না, রাতে এই हरिया महतो ছাড়া स्टेशने एक भी आदमी नहीं, एक भिखारी तक नहीं है। साधे की स्टेशन बाबू আর মনোহর রাতের আখড়ি মালগাড়ি পার করিয়ে এখান থেকে চম্পট দেয়। এই সময় यहाँ कुत्ता बिल्लियों घोड़े ना, इंसान तो दूर की बात। কেন, কোনো ভয় টয় আছে নাকি? ভয়? হ্যাঁ, ভয়ই বলতে পারেন। पहले এটা একটা আম স্টেশনের মতোই ছিল, কিন্তু একটা দুর্ঘটনার পর থেকে এ স্টেশনে সব कुछ বদলে যায় বাবু, सब कुछ। কিরকম দুর্ঘটনা? 5 साल पहले का घटना है। यहाँ से थोड़ा दूर पे রেলের ক্রসিং আছে। ওয়া রেল লাইনে কিছু একটা গড়বড়ি হয়েছিল। তখনকার স্টেশন বাবু একজন গ্যাংম্যান আর একজন পয়েন্টসম্যানকে নিয়ে সেটা ঠিক করাতে গিয়েছিল। সব কাজ ঠিকঠাক করে ও তিনও লোক লাইনের ধার দিয়ে पैदल স্টেশন ফিরছিল। কিন্তু এক জায়গায় এসে ও তিনও अचानक রেলে কাটা পড়ে যায়। ওদের কাটা পড়াটা বহুত আজীব ছিল বাবু। যারা সামনে সে দুর্ঘটনা দেখেছিল তারাই বলেছে যে ও তিনও লাইনের অনেক দূর দিয়ে হাঁটছিল, लेकिन কোনো শয়তানি শক্তি যেন ও তিনों को धक्का मेरे লাইনের ওপর ফেলে দিয়েছিল। उल्टो दिख दिया আসছিল डाउन मेल। बस एक ही झटके में तीनों का खेल खत्म। उस घटना के बाद से यह रात के समय बहुत कुछ देखते पावा যায়। এতক্ষণে আমি রীতিমতো ঘামতে শুরু করেছি। কি বলছে হরিয়া? আগেই ঝামেলার অন্ত ছিল না, এখন আবার ভূতের দৌরাত্ম্য। আপনিও ওদের দেখেছেন বাবু, শুধু চিনতে পারেন নাই। ও লোক किसी का नुकसान করে না বাবু, শুধু নিজেদের অস্তিত্ব বুঝিয়ে দেয়। দেখা পেয়েছি কিন্তু চিনতে পারিনি। মানে বলো কি হরিয়া, কাদের কথা তুমি বলছো? ওরা কারা? ওরা কারা? ওরা হলো সমরেশ বাবু, मनोहर और ये हरिया महतो। এক ঝলক ঠান্ডা বাতাসে হরিয়ার গা থেকে চাদরটা খুলে পড়ল। কুপিবাতির নির্বাণ উন্মুখ শিখার স্বল্প আলোয় আমি পরিষ্কার দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর এক প্রেত মূর্তি।
ডান হাতটা কনুয়ের নিচ থেকে কাটা পড়েছে, সেখান থেকে এখনো চুয়ে পড়ছে ফোঁটা ফোঁটা তাজা রক্ত। মাথাটা একদিকে বিশ্রীভাবে থেঁতলে গেছে, ভাঙাচোরা দাঁতগুলোর ফাঁক দিয়ে ঝুলে পড়েছে জিভটা। এছাড়াও শরীরের অজস্র জায়গায় কাটা ছেঁড়া। হরিয়া হাসছে, খল খল করে হাসছে। ঠিক তখনই কুপিবাতির শিখাটাও দুবার দপদপ করে নিভে গেল। পুরো ঘরটা তলিয়ে গেল অন্ধকারের অতুল সমুদ্রে। এতক্ষণে যেন আমার সম্বিত ফিরল। গা ঝাড়া দিয়ে এক লাফে বেরিয়ে এলাম ঘর থেকে। তারপর কোনো দিকে না তাকিয়ে অন্ধের মতো ছুট লাগালাম। পেছন থেকে তখনও ভেসে আসছে হরিয়ার কণ্ঠস্বর। এখন যেন ওর গলাটা আরো কয়েক গুণ বেশি কর্কশ শোনাচ্ছে। भागने से कुछ नहीं होगा, टेशन बाबू भी जिंदा नहीं बच पाया, ना मनोहर और नहीं मैं। यहाँ से कोई जिंदा बच के वापस नहीं जाता बाबू, तू भी नहीं जाएगा। কতক্ষণ ধরে এই অচেনা মফস্বলের পথঘাটে উদ্ভ্রান্তের মতো দৌড়ে বেরিয়েছি তার খেয়াল নেই। ছুটতে ছুটতে এক জায়গায় এসে ধপ করে মাটিতে বসে পড়লাম। পা দুটো আর সঙ্গ দিচ্ছে না। মনে হয় এর চেয়ে বেশি ছুটলে মুখে রক্ত উঠে মরব। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। কথা বলার শক্তিটুকু আর নেই। অনতি দূরেই চোখে পড়ল একটা আলো। কোনো মতে ক্লান্ত শরীরটা টেনে হিঁচড়ে নিয়ে চললাম সেই দিকে। আরে, এটা তো একটা লেভেল ক্রসিং। এখানেও কোনো জনমনীষী নেই। এই ক্রসিংয়ের কথাই কি বলেছিল হরিয়া? দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব 7-5 ভাবছি। হঠাৎ ঘাড়ে একটা তপ্ত নিঃশ্বাস অনুভব করলাম। কিছু বুঝে ওঠার আগেই পিঠে এসে পড়ল হাতুড়ির মতো প্রবল এক ধাক্কা। ডাল সামলাতে পারলাম না। হুড়মুড়িয়ে সোজা গিয়ে পড়লাম রেল লাইনের ওপরে। উঠে বসতেও পারছি না। অদৃশ্য কেউ যেন আমার বুকের ওপর চেপে বসে জোর করে শুইয়ে রেখেছে আমাকে। শরীরের সমস্ত বল প্রয়োগ করে সেই বায়বীয় সত্তাকে বুকের ওপর থেকে ঠেলে ফেলা যাচ্ছে না। ঠিক তখনই দূর থেকে কানে এলো ট্রেনের হর্ন। মুখে আছড়ে পড়ল ইঞ্জিনের চোখ ধাঁধানো আলো। দুর্নিবার গতিতে আমার দিকে ধেয়ে আসছে একটা মেল ট্রেন। চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা লাগতেই হুঁশ ফিরল। ভোরের আলো ফুটেছে। আমি বকুলডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্মেই বসে আছি। পরম যত্নে আমার মাথাটা কোলে নিয়ে বসে আছেন একজন পুরুষ। ভালো করে তার মুখের দিকে তাকাতেই ধর্মড়িয়ে উঠে বসলাম। এ কি বাবা? বাবা তুমি? কিরে খোকা, ভেবেছিলি শ্মশানে দাহ করে এসেছিস বলে তোর এই বাপটা চিরকালের জন্য উবে গেছে? তবে যে আমি ক্রসিং, রেল লাইন, ট্রেন। তুই ভয়ের চোটে জ্ঞান হারিয়েছিলি, ভিতুর ডিম কোথাকার। এখনো বুঝতে পারলি না? আরে এখন তো তুই আমাদের জগতে চলে এসেছিস রে। এখানে কেউ ট্রেনে কাটা পড়ে না, আগুন আমাদের পোড়াতে পারে না, তলোয়ারও আমাদের কাটতে পারে না। আমরা অবিনশ্বর। এতক্ষণে লক্ষ্য করলাম বাবার পাশে আরও 3 জন দাঁড়িয়ে আছে। স্টেশন মাস্টার সমরেশ দত্ত,
পয়েন্টসম্যান মনোহর আর গ্যাংম্যান হরিয়া। সমরেশবাবু আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আপনি কি জানেন প্ল্যাটফর্মে পিছলে পড়ার পরই সমস্ত দৃশ্যটা কেমন ভোজবাজির মতো বদলে গেছিল? কিভাবে এক নিমেষে অন্য দুনিয়ায় পৌঁছে গেছিলেন আপনি? আমি উত্তরটা দিচ্ছি, এই দিকে আসুন। সমরেশবাবু আমার হাতটা ধরে নিয়ে এলেন প্ল্যাটফর্মের ধারে। স্টেশনের উপরের একটা জায়গায় আঙুল দিয়ে দেখালেন তিনি। ওই দেখুন, কিছু বুঝতে পারছেন? দুটো লাইনের মাঝখানে পড়ে রয়েছে একটা দলা পাকানো রক্তাক্ত মাংসপিণ্ড। ট্রেনের চাকার তলায় পিষ্ট হয়ে এমনই অবস্থা হয়েছে। লাশটা এখন শনাক্ত করাই মুশকিল, তবে লাশের রক্তমাখার ডান হাতের মধ্যমায় জলজল করা হীরের আংটিটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না এ মৃতদেহটি আসলে কার। এবার একটু একটু করে সবটা স্বপ্নের ঘোরের মতো মনে পড়ছে। প্ল্যাটফর্মে নেমে কল থেকে জল ভরছিলাম, ততক্ষণে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। দৌড়ে বগিতে উঠতে গেছিলাম, কিন্তু ভেজা প্ল্যাটফর্মে পা হড়কে সোজা গিয়ে পড়েছিলাম ট্রেনের তলায়। মুহূর্তের মধ্যে লোহার চাকাগুলো খণ্ড খণ্ড করে দিয়েছিল আমার শরীরটা। ওয়েলকাম টু আওয়ার ইউনিভার্স মাই সান। বাবা আমাকে বুকে জড়িয়ে ধরলেন। মৃত্যুর পরের এই সমান্তরাল জগতে তোকে আমরা স্বাগত জানাই।